আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আপনি অনেক কষ্ট করে নিজের কষ্টার্জিত টাকা দিয়ে একটা জমি কিনতেছেন। তো সবচেয়ে বড় টেনশন আপনার থাকবে যে জমিটা আপনি ঠিকমতো কিনতেছেন কিনা। আপনি এর উপর ভরসা করলেন, মামার উপর ভরসা করলেন, ছোট ভাইয়ের উপর ভরসা করলেন, দুলা ভাইয়ের উপর ভরসা করলেন, সম্বন্ধীর উপর ভরসা করলেন, খালুর উপর ভরসা করলেন, বাবার উপর ভরসা করলেন। বুঝলাম যে আপনার ভরসা ঠিক আছে, কিন্তু তাদের কি এই সম্বন্ধে কোনো নলেজ আছে? আপনাকে জানতে হবে। আপনি যেহেতু বিদেশে থাকেন, অনেক টাকা খরচ করে একটা জমি কিনতেছেন, আপনার দায়িত্ব হচ্ছে জমির দলিলটা ঠিক মতো হচ্ছে কিনা দেখা। জমির জায়গায় আছে, টাকা আপনি ঠিকই দিচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু দলিল যদি ভুল হয় তাহলে একটু এদিক সেদিক হলেই জমি দেখবেন যে সামনেরটা কিনেছেন পিছনেরটা হয়ে গেছে, 10% কিনেছেন 3% হয়ে গেছে। বিভিন্ন রকমের জটিলতা থাকে। বাংলাদেশের জমি জমার ইন্ডাস্ট্রিটা এত সহজ না। অতএব ক্রেতা হিসেবে আপনার উচিত এই ভিডিওটা পুরোপুরি দেখা। জমির দলিলের সময় কি কি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। প্রথম হচ্ছে, যিনি দলিল সম্পাদন করবেন তিনি সাবালক, সুস্থ ও সাবালক থাকবেন। মানে যিনি আপনাকে দলিলটা করে দিচ্ছেন, এটা হেবা সূত্রে হোক বা ক্রয় সূত্রে হোক, আপনি যেভাবে জমিটা নেন না কেন কারো কাছে ট্রান্সফার করে, তাকে সাবালক হতে হবে, 18 বছর বেশি হতে হবে। তারপর সাবালক না হলেও বিক্রি করতে হবে, তার কিছু প্রসেস আছে, এখানে সেটা আলোচনা করতেছি না। তবে একটু সিম্পলি বলে রাখি, সেটা হচ্ছে তার গার্জিয়ান, আদালত কর্তৃক অনুমোদিত গার্জিয়ানের মাধ্যমে সে করতে পারে। তার সুস্থ হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। তার যদি মস্তিষ্ক বিকৃত, সে সময় সে পাগল থাকে, তার সাইকিয়াট্রিস্টের কোনো থাকে, কি বলে, প্রেসক্রিপশন থাকে, সেক্ষেত্রে জমি দলিল করে দিলে পরবর্তীতে গিয়ে তার আত্মীয় স্বজন, বাবা মা, পরিবার বর্গ মামলা করলে কিন্তু জমিটা টিকবে না আপনার, কারণ সে তখন পাগল ছিল। আপনি 27 লাখ টাকা দিলেন তাকে, যে জমিটা দলিল করে দিল, কিন্তু সে আসলে অসুস্থ ছিল, মানসিক বিকারগ্রস্ত ছিল। এ ধরনের লোকের কাছে জমিটা কেনা যাবে না। শিরোনাম পরে গিয়ে, কিন্তু যখন সে সুস্থ হবে, আদালত যখন তাকে ডাক্তার সার্টিফাই করবে যে সে এখন সুস্থ, তখন নিতে পারেন। শিরোনাম, সাফ কবলা বা বায়নাপত্র। কি কি শিরোনাম হওয়ার কথা? এটা কি আপনি সাফ কবলা জমি কিনতেছেন, নাকি বায়নাপত্র কিনতেছেন, নাকি হেবাবিল আওয়াজ, নাকি দানপত্র, সেটা নেবেন। অনেক প্রবাসী আমাদেরকে বলে যে জমি টাকা দিলাম, সাফ কবলা জমি হয়ে গেছে দানপত্র। আমি তো দানপত্র টাকা তাকে দেইনি, আমি তো তাকে সাফ কবলার টাকা দিয়ে দিচ্ছি। দলিল লেখক আমাকে এটা করলো কেন? কারণ আপনি বিদেশে ছিলেন, আপনি গ্রামের একজন বিশ্বস্ত দলিল লেখকের দায়িত্ব দিয়েছেন, আপনার বাবা মার ফ্যামিলির লোকজন পড়াশোনা জানে না। এই জন্য জমি কেনার সময় অবশ্যই একজন আইনজীবী হায়ার করা উচিত। জমি জমার কাগজপত্র দেখানো উচিত। আপনি এই 5-10 হাজার টাকা খরচ করতে চান না, যার কারণে পরবর্তী 5-10 লাখ টাকা, 5-10 কোটি টাকা আপনার বিপদে পড়ে। আমরা জমির কাগজপত্র দেখে থেকে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করবেন, আমরা কনসালটেশন দেওয়ার ট্রাই করব। তো আপনার কাজ হচ্ছে জমিটার বাইরে, ওই যে বললাম যে আপনি টাকা দিয়েছেন সাফ কবলার 1 লাখ টাকা, কিন্তু দালাল সে দলিল করেছে 30,000 টাকা দানপত্র দলিল। তো দানপত্র তো করার দরকার নেই, সে তো আপনার আত্মীয়। দানপত্রগুলো অনেক ধরনের ঝামেলা হতে পারে। সে তো আপনি টাকা দিয়েছেন 1 লাখের, তা আপনি সাফ কবলা করবেন, তা আপনি কেন দানপত্র নেবেন? তারপর ওই যে বললাম যে নিজের জানেন না, যাকে ভরসা করেছেন সে বদমাইশি করেছে। জমির পরিমাণ ও মূল্য, জমির পরিমাণ ঠিক আছে কিনা এটা দেখতে হবে, এবং মূল্যটা ঠিকঠাক উঠেছে কিনা। আপনারা অনেকেই মূল্যটা অনেক কম তুলেন, এটার অনেক সমস্যা আছে। অনেকেই আমার মূল্যটা মৌজা রেটের চেয়ে বেশি তুলেন, এটারও সমস্যা আছে। যে কোনো একটাই করা যাবে না। আপনার কাজ হচ্ছে জমির যা মূল্য তার কাছাকাছি একটা তোলা, হয় একটু বেশি না একটু কম। খুব বেশি পার্থক্য করা যাবে না, এর কারণে আপনি বিপদে পড়তে পারেন। অনেক ধরনের বিপদ আছে, এই ভিডিওতে এগুলো বলতে গেলে আপনাদের ধৈর্য টিকবে না। পক্ষগণের বর্ণনা, দলিল গ্রহীতা ও দলিল দাতার অনেক সময় একে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ বলা হয়। যে দেয় তে প্রথম পক্ষ, যে নেয় সে দ্বিতীয় পক্ষ। দাতা গ্রহীতা এটা ঠিক আছে কিনা নাম ধাম সব দেখতে হবে। শর্তের বর্ণনা, দাতার মালিকানার ভিত্তি, পূর্ব দলিলের নম্বর, তারিখ, খতিয়ান, দাগ নং ইত্যাদি আপনাকে চেক করে দেখতে হবে। নিজে না বুঝলে একজন বিশ্বস্ত আইনজীবী রাখতে পারেন। জমির তফসিল, জেলা, মৌজা, উপজেলা, রেজিস্ট্রি অফিস, খতিয়ান, দাগ নং, জমির শ্রেণী ঠিক আছে কিনা, এগুলো সব দেখতে হবে। তফসিল, জেলা, মৌজা, উপজেলা, রেজিস্ট্রি অফিস, খতিয়ান নং, জমির শ্রেণী। এখন জমিটা হচ্ছে আপনি নাল, আপনি তুলে দিলেন ডাঙ্গার, জমি ডাঙ্গার তুলে দিলেন নাল, এগুলোও করা যাবে না। কৃষি অকৃষি তুলে দিলেন, অকৃষিকে কৃষি তুলে দিলেন, এগুলো কিচ্ছু করা যাবে না। এগুলো অনেক ধরনের বিপদ আছে সামনে, রেকর্ডের সময় বিপদে পড়বেন সামনে গিয়ে। তারপর এবং খাজনার কম বেশি হবে, এ হবে সে হবে, বিভিন্ন প্যাচে পড়ে যাবেন। তারপর হচ্ছে জমির সীমানা, জমির মালিকগণের নাম, জমির সীমানা ঠিক আছে কিনা আপনি মেপে নেবেন নিজে, সার্ভেয়ার দিয়ে আমিন দিয়ে, যে আমাকে 33% বেচতে চাচ্ছেন, 33% এটা মাপে আছে কিনা, কংক্রিটের খুঁটি কেটে নেবেন। তারপর হচ্ছে মালিকগণের নাম ঠিক আছে কিনা। দলিল সম্পাদন, দলিল সম্পাদনকারী নিম্নোক্ত স্থানে সহি করবেন। কোন দলিল যিনি দিবেন, আপনাকে জমিটা বিক্রি করতেছেন বা হেবা করতেছেন, যিনি দিচ্ছেন তাকে দলিলের উপরে ডাইন পাশে সিগনেচার থাকতে হবে, শেষ পৃষ্ঠার নিচে সিগনেচার থাকতে হবে, এবং প্রতি পৃষ্ঠাতে এইভাবে সিগনেচার থাকে পাশাপাশি এই পাশে।
এইভাবে সিগনেচার তার থাকতে হবে। শনাক্তকারী কমপক্ষে 2 জন লোক দাতাকে শনাক্ত করবেন, যিনি জমিটা দিচ্ছেন তাকে চেনে এমন 2 জন লোক শনাক্ত করে। বেশিরভাগ ক্ষেত্রে দলিল লেখকরাই এটা সিগনেচার দিয়ে দেয়, বা দলিল লেখকের সহযোগী থাকে 2-3 জন, তারা সিগনেচার দিয়ে দেয়। তো আপনার মনে হলে আপনি বলবেন যে ঠিক আছে আপনাকে চেনে, আপনার এলাকার আর 2 জন লোক নিয়ে আসেন, তাদের আইডি কার্ড নাম্বার লাগবে, নাম টাম দিয়ে তারা সিগনেচার করে দিবে। দলিলে কোনো কাটাকাটি বা ঘষা মাজা করা যাবে না। কোনো দলিলে, একটা দলিলের স্টাম্প সর্বোচ্চ 1000 টাকা দাম আসে সব কিছু টোটাল, বা 1 বা 2000 টাকায় ধরলাম। কিন্তু এইটা আপনারা অনেকে করেন কি, যে হচ্ছে কাটাকাটি ঘষা মাজা অনেক ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এগুলো অনেক জায়গায় কিন্তু এখনও হাতে লেখা দলিল চলে। তো সেক্ষেত্রে কাটাকাটি ঘষা মাজা করা যাবে না, কারণ ভবিষ্যতে এটা আপনারই বিপদ হবে। আপনি 2000 টাকার দিকে দেখে পরে অনেক বিপদে পড়বেন, কারণ একদিকে একটু ঘষা মাজা আছে, আবার সে একটু ঘষা মাজা করে আপনার 33% সে 30% করে দিল, সে আপনাকে 70%কে সে আপনার হচ্ছে 7% করে দিল। এগুলো অনেক কাটাকাটি, অনেক কিছু করা যায়, টেম্পারিং, এগুলো থেকে দূরে থাকবেন। দরকার হলে নতুন করে আবার স্ট্যাম্প কিনবেন, ওটা বাতিল করে দিবেন। তবে দলিল লেখার সময় জমির পরিমাণ, দাগ নং, খতিয়ান নং এবং এতে কত জমি আছে এবং কতটুকু অবশিষ্ট আছে তা উল্লেখ করতে হবে। জমির দলিলে দাগ নং, খতিয়ান নং কী কী আছে, কতটুকু জমি আছে এই জমি, এবং আপনি কতটুকু নিচ্ছেন এবং কেনার পর কতটুকু অবশিষ্ট থাকবে, সমস্ত কিছু ডিটেলস বর্ণনা এখানে থাকবে। নিজে নর্মালি এটা বোঝার কথা না, অভিজ্ঞ না হলে, এই জন্য আইনজীবী সহায়তা নেওয়া আপনার অবশ্যই কর্তব্য। সবাই ভালো থাকবেন, এবং জমি বিষয়ে কোনো পরামর্শ লাগলে এবং জমির কাগজপত্র দেখার ক্ষেত্রে বা জমি কিনতে চাইলে ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।